প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব সাধারণ সর্দি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন মেডিসিন বিশেষজ্ঞ। চলুন দর্শক, আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার এম.এ. সাত্তার সরকার 1973 সালের 31 ডিসেম্বর বিবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1998 সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে মেডিসিন বিষয়ে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। এই যে সাধারণ সর্দি, কাশি, জ্বর, এটি কম বেশি সবারই হয়ে থাকে এবং এটা নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কারণও নেই, কিন্তু তারপরেও এই রোগগুলি কখন সেটা খুব জটিল আকার ধারণ করে সেটি একটি বিষয়। সেই জন্য এই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাইব, যদি শুরুতে একটু বলেন যে এই সাধারণ কথাটা কখন বলবো আমরা এবং কখন এটা জটিল মনে করব। ধন্যবাদ আপনাকে যে এখন খুবই সময়োপযোগী একটি কোশ্চেন করার জন্য। এই শীতকাল এবং তার পরে খুব কমন এবং খুব সাধারণ একটা অসুখ হচ্ছে ঠান্ডা, কাশি, সর্দি, জ্বর, কারো শ্বাসকষ্ট এবং জ্বর থাকে। তো আমরা এতে অনেকেই অল্পতেই উদ্বিগ্ন হয়ে পড়ি। আসলে সব ঠান্ডা, কাশি এবং জ্বর এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কিছু কিছু পেশেন্ট তারা খুবই সাধারণ সিমটম নিয়ে আমাদের কাছে আসেন, যেমন নাক দিয়ে একটু পানি পড়া, সর্দি লাগা, একটু মাথা ব্যথা করে, জ্বর থাকে মাঝে মধ্যে। এটা আসলে এখন আমরা কমন ফ্লু হিসেবে বলি। এতে খুব যে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু আছে তা নেই। তাদেরকে খুব সাধারণ চিকিৎসা দিলে তারা অল্পতেই সেরে ওঠেন। প্যারাসিটামল জাতীয় ওষুধ, প্যারাসিটামল, অ্যান্টিহিস্টামিন, এই এবং একটু সেবা যত্ন, যেমন বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে একটু কুসুম গরম পানি, একটু গরম দুধ খাওয়াইলে এরা সেরে ওঠেন। কিন্তু এই রোগটাই কখন এটা জটিল আকার ধারণ করতে পারে, কিংবা জ্বর তো হলে সাধারণ সর্দি জ্বর, নাকি এটা তার টাইফয়েড হলো, নাকি ডেঙ্গু জ্বর হলো, এইরকম একটা আশঙ্কা তো কাজ করে। বোঝার উপায় কি? এটা কি যেটা আপনি বলছিলেন খুব সাধারণ সর্দি জ্বর, সে কারণে শ্বাসকষ্ট সেটি, নাকি ওইরকম জটিল কিছু? না, আসলে আপনি খুব স্বাভাবিকই বলেছেন যে কিছু কিছু পেশেন্ট আছে যারা একটু খারাপ সিমটম নিয়ে আমাদের কাছে আসেন। যেমন কোনো রোগী যদি 1 সপ্তাহ বা তার বেশি শ্বাসকষ্ট, কাশি, ঠান্ডা, জ্বর নিয়ে আসেন, তখন আমরা চিন্তা করব যে তার ডাক্তারের কাছে অথবা হাসপাতালে যেতে হবে। কাশির সাথে যদি কফ, মানে পাকা কফ বের হয়, কারো রক্ত যেতে পারে এবং কারো শ্বাসকষ্ট হতে পারে, এই পেশেন্টগুলোকে আমরা মনে করি যে তাদের আরও অ্যাডভান্স চিকিৎসা দরকার। তাদের ক্ষেত্র বুঝে অ্যান্টিবায়োটিক, বেশি শ্বাসকষ্ট হলে তাদের শ্বাসকষ্ট কমানোর ওষুধও দিতে হতে পারে। এদের মধ্যে একটা গ্রুপ আছে যারা আমরা হাঁপানি অথবা অ্যাজমা বলি, তারা আছেন। কিছু পেশেন্ট আছেন, বিশেষ করে বয়স্ক পেশেন্ট যাদের স্মোকিংয়ের হিস্ট্রি থাকে, তাদের সিওপিডি নামে একটি অসুখ আছে। সেই পেশেন্টগুলো আমাদের কাছে এখন এই সিজনে আসতে পারে। তাদের ক্ষেত্রে আমরা একটু অ্যাডভান্স চিকিৎসা, অ্যান্টিবায়োটিক সহ ব্রঙ্কোডাইলেটর বলে কিছু ওষুধ আছেন। কারো একটু হাসপাতালেও যেতে হতে পারে। আরও যদি খারাপ হয়, কারো এখানে নেবুলাইজেশন, ইনহেলার এগুলো ইউজ করতে হতে পারে। এই যে আপনি বারবার বলছিলেন যে অ্যান্টিবায়োটিক দিয়ে থাকেন, এই অ্যান্টিবায়োটিকের বিষয়ে অনেক সময় দেখা যায় যে সাধারণ সর্দি জ্বর হয়েছে তাতেও কেউ নিজে থেকেই অ্যান্টিবায়োটিক শুরু করে দেন, অথবা চিকিৎসককে তিনি জোরাজুরি করেন তাকে যেন অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। এ বিষয়ে আপনার মত কি? এটা আসলে এখন এমন একটা পর্যায়ে পৌঁছেছে, ডাক্তাররা তো দিচ্ছেন, কোনো ক্ষেত্রে পেশেন্ট লিখিয়ে নিচ্ছেন, অনেকে নিজে নিজে কিনে দোকান থেকে, অথবা কোয়াক ডাক্তার বলি আমরা যাদেরকে, এদের পরামর্শে যত্রতত্র অ্যান্টিবায়োটিক খেয়ে নেন। রোগ মানে ঠান্ডা, কাশি, জ্বর একটা সময় পর্যন্ত কিন্তু আমরা আসলে অ্যান্টিবায়োটিক দিতে চাই না। অ্যান্টিবায়োটিকের যত্রতত্র ব্যবহার রোগের যে ন্যাচারাল হিস্ট্রি তাকে চেঞ্জ করে দেয়। তো সেই ক্ষেত্রে আমরা যারা রোগী আছেন অথবা রোগীর লোকজন, তাদেরকে রিকোয়েস্ট করব, জ্বর, ঠান্ডা, কাশি লাগলেই অ্যান্টিবায়োটিক লাগে না। কিছুদিন প্যারাসিটামল, অ্যান্টিহিস্টামিন দিয়ে ওয়েট করেন, দেখেন 4-5 দিন, তারপর যদি না যায় তাহলে আপনি ডাক্তারের কাছে যেতে পারেন। অথবা খুব শ্বাসকষ্ট, কাশি হচ্ছে,
কফ যাচ্ছে অথবা কারো কারো রক্ত যাওয়া হেমোপ্টাইসিস বলি আমরা, তাদের ক্ষেত্রে আপনি অ্যান্টিবায়োটিক সেটা চিকিৎসক দিবেন অবশ্যই চিকিৎসক এবং দিবেন। ক্ষেত্র বিশেষে পরীক্ষা করে কালচার সেন্সিটিভিটি দেখে। আমরা খুব ছোট মানে খুব সাধারণ পরীক্ষা করেই, যেমন একটা সিবিসি রিপোর্ট, একটা বুকের এক্সরে, কোনো কোনো ক্ষেত্রে কফের দিয়ে একটা পরীক্ষা করে আমরা কিন্তু খুব মানে অ্যান্টিবায়োটিক চয়েস করতে পারি, বুঝে ফেলেন যে কি অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে। হ্যাঁ, তা পেশেন্ট টু পেশেন্ট ভেরি হবে, বা এক এক পেশেন্টের একটা অ্যান্টিবায়োটিক লাগবে। তো যত্রতত্র এবং মানে ইরেশনালি অ্যান্টিবায়োটিক ব্যবহার করা রোগীর জন্য ক্ষতিকর। কি ক্ষতি হতে পারে তাতে? আর মানে অ্যান্টিবায়োটিক যদি যত্রতত্র ব্যবহার করা হয়, যেমন আমাদের দেশে হচ্ছে এখন, পরবর্তীতে এই পেশেন্ট যদি অন্য কোনো সিরিয়াস অসুখে যেমন টাইফয়েড জ্বর বা অন্যান্য জ্বরে ভুগেন, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিক চয়েস করা আমাদের জন্য কঠিন হয়ে যায়। এই জীবাণুগুলো অ্যান্টিবায়োটিকের প্রতি রেজিস্ট্যান্ট হয়ে যায়, এবং এটা ন্যাশনওয়াইড এখন একটা সমস্যা যে যত্রতত্র অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে অনেক অ্যান্টিবায়োটিক এখন আর বিভিন্ন অসুখে যেগুলোতে প্রয়োজন এগুলোতে কাজ করছে না, রেজিস্ট্যান্স গ্রো করে, এবং কারো প্রতিরোধ ক্ষমতা, সাইড ইফেক্টও হয়, অনেক অন্যান্য সাইড ইফেক্টও হয়। এই যে সর্দি, কাশি, শ্বাসকষ্ট, এই জাতীয় রোগ বা যে কোনো রোগেই সবচেয়ে বেশি সতর্কতা অবলম্বন করতে হয় আমাদের, এবং গুরুত্বের সঙ্গে দেখতে হয় শিশুকে এবং সিনিয়র সিটিজেন বা বয়স্ক যারা, তাদের বেলায়। এই দুই গ্রুপের বেলায় আপনি বলবেন কি কোন অবস্থা হলে বা কি ধরনের লক্ষণ দেখা দিলে তাকে আর বাসায় বসিয়ে না রেখে উচিত হবে একজন চিকিৎসকের কাছে বা হসপিটালে নেওয়া? আসলে এখন যেই এই সিজনে আমরা, আপনি স্বভাবতই বলেছেন, বাচ্চারা, শিশুরা এবং যারা সিনিয়র সিটিজেন বা বয়স্ক রোগী, আমরা জেরিয়াট্রিক পেশেন্ট বলি, এদের ক্ষেত্রে আমরা বিশেষ গুরুত্ব দিব। যেমন একটা শিশু, পেডিয়াট্রিক্স গ্রুপের যে বাচ্চা, তার ঠান্ডা কাশির সাথে যদি শ্বাসকষ্ট হয়, তার যদি যে বুকের নিচে যে অংশটা সে দেবে যায়, শ্বাস নিতে অনেক কষ্ট হয়, খাওয়া দাওয়ার অসুবিধা হয়, তাদের ক্ষেত্রে আমরা অবশ্যই সিরিয়াসলি নিব এটাকে, এবং আমরা সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে যাব। আর যারা বয়স্ক পেশেন্ট, তাদের ক্ষেত্রেও শ্বাসকষ্ট, জ্বর, এবং যদি খুব সিরিয়াসলি ইল হয়ে পড়েন, অবশ্যই আমরা ডাক্তারের কাছে নিয়ে যাব। কারণ তা এই দুই গ্রুপ পেশেন্টের যেই রিজার্ভ বলি আমরা, স্বাস্থ্য সুস্থতার, এটা কিন্তু অনেক কম, রোগ প্রতিরোধ ক্ষমতাও কম। এই জন্য আমরা তাদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করব। তো একজন মানুষের যদি শ্বাসকষ্ট হয়, সেই ক্ষেত্রে অনেকেরই মনের মধ্যে একটা ভয় কাজ করে যে আমি অ্যাজমায় আক্রান্ত হয়েছি কিনা, শ্বাসকষ্ট মানেই অ্যাজমা কিনা, বা কি ধরনের শ্বাসকষ্ট হলে সেটা অ্যাজমা বা সিওপিডি অথবা সেটা সাধারণ সর্দি কাশি জনিত। সাধারণ সর্দি কাশিটা এখন গত 2-1 বছর যাবৎ সাধারণ সর্দি কাশির সাথেও অনেক পেশেন্টের, অনেক রোগীর একটু শ্বাসকষ্ট হচ্ছে। এটা সাময়িক চিকিৎসা দিলে ভালো হয়ে যাবেন। কিন্তু কারো যদি অতীত ইতিহাস থাকে, বিশেষ করে অ্যাজমা কাকে বলবো, যে ছোটোবেলা থেকেই অনেকে থাকে, পারিবারিক ইতিহাসও থাকে, এবং শীতকালে বেশি হবে, একটু ভালো থাকবে কিছুদিন, আবার কিছুদিন শ্বাসকষ্ট হবে, এটা অ্যাজমার পক্ষে যায়। অন্যদিকে যারা বয়স্ক পেশেন্ট, বিশেষ করে 40-এর উপরে, স্মোকিংয়ের হিস্ট্রি থাকে, কিছু অকুপেশনাল বা তার পেশা সম্পর্কিত হিস্ট্রি থাকে, যেমন সে যদি ডাস্টে কাজ করে, এদের ক্ষেত্রে যে শ্বাসকষ্ট হয়, এটা আমরা সিওপিডির গ্রুপে রাখতে পারি। তো এই দুই গ্রুপ, অ্যাজমা এবং সিওপিডি, দুইটাই আসলে শ্বাসকষ্ট নিয়ে মেনলি আমাদের কাছে আছে, এবং এই শীতে এদের প্রকোপটা এবং সিভিয়ারিটিটা বেড়ে যায়। এই দুই গ্রুপ পেশেন্টের ক্ষেত্রে চিকিৎসা কাছাকাছি যদিও, তো ডাক্তার ঠিক করবেন কাদেরকে কোন চিকিৎসাটা দিবেন। এখানে আমি একটা জিনিস বলে নিতে চাচ্ছি, ইনহেলার, যেটা আমরা বলি গ্যাস নেয় অনেকে, এই ইনহেলার কিন্তু এই পেশেন্টের জন্য খুবই জরুরি। অনেক পেশেন্টের যদিও এই ব্যাপারে অনেক ভ্রান্ত ধারণা রয়ে গেছে। আমি যদি একটু সময় নিয়ে বলি, কি ধরনের ভ্রান্ত ধারণা? আমাদের এখানে প্রচলিত সামাজিক সমস্যা, আমি বলবো এটা, যে এই ইনহেলার হচ্ছে অসুখের শেষ ওষুধ, মনে করেন। হ্যাঁ, মনে করেন, এবং একবার নিলে আর ছাড়া যাবে না, এবং ইনহেলার ডিপেন্ডেন্স তৈরি হয়ে যাবে। আসলে এটা একটা ভুল ধারণা, ভ্রান্ত ধারণা। রোগীরা কিন্তু এই ব্যাপারে মিসগাইডেড হচ্ছে। একমাত্র ওষুধ যে শ্বাসকষ্ট, বিশেষ করে হাঁপানি এবং সিওপিডিতে, যে রুগীকে সবসময়ের জন্য ভালো রাখবে, সেটা হচ্ছে ইনহেলার, এবং এই ওষুধেরই একমাত্র সাইড ইফেক্ট অন্যান্য মুখে খাওয়ার ওষুধ থেকে কম। কিন্তু আমাদের রুগীরা ভুল বুঝে এটাকে সামাজিকভাবে এটা এক ধরনের বয়কটের মধ্যে করে রাখছেন। আমি মনে করি যারা এই টিভির প্রোগ্রাম দেখছেন, শ্বাসকষ্ট আছে অনেকেরই, ডাক্তার সাহেব বা অন্যান্য যাকেই দেখান, ওনারা কিন্তু ইনহেলার ইউজ করতে বলেন, অনেকেই ইউজ করেন, আমাদের কাছে আসেন ফেলিওর হয়ে। রিকোয়েস্ট করছি, ইনহেলার হচ্ছে আপনার সেফেস্ট এবং সবচেয়ে ভালো ওষুধ, খুব নিরাপদ এবং কার্যকরী ওষুধ। ইনহেলার ব্যবহার করতে বললেন আপনারা, তারপর তারা শুরুও করলেন, কিন্তু ইনহেলার ঠিকভাবে নেওয়াটা একটা বিষয়। আমাদের চিকিৎসকদের যে উচিত, যেটা ইনহেলার কিভাবে নেবেন সেটি বুঝিয়ে দেওয়া,
হয়তো অনেক ব্যস্ততার কারণে বা নানান কারণে সেটি করা হয় না, বা রোগীও ঠিকভাবে বুঝে নিতে পারে না। আপনি বলবেন কি ইনহেলার নেওয়ার সঠিক পদ্ধতি কি? খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইনহেলার লিখে দিলাম কিন্তু পেশেন্টকে এডুকেট করলাম না, শিক্ষা দিলাম না, সে কখনোই এটা কমপ্লাই করবে না, বা সে চেষ্টা করছে নিতে কিন্তু পারছে না। ওষুধটা দিলাম আমি, সেটা কিন্তু এফেক্টিভ হবে না। তো এই ক্ষেত্রে রেসপেক্টিভ ডক্টর যিনি লিখছেন, অথবা হাসপাতাল হলে আমাদের যারা ডাক্তার অনেক লেভেলের আছে, যে কেউ একজন রোগীকে অবশ্যই বোঝাই দিতে হবে এটা। এবং রোগীর উচিত হবে ওই চিকিৎসকের কাছ থেকে এটা বিষয়টা বুঝে নেওয়া এবং সেভাবেই সব সময় নেওয়া। অবশ্যই। এবং আপনাকে অনেক ধন্যবাদ। আশা করছি আমাদের দর্শকরা এই বিষয়ে সচেতন হবেন। আপনাকেও অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম এই সময়ের সাধারণ রোগ ব্যাধি, বিশেষ করে ঠান্ডাজনিত সর্দি, কাশি এবং শ্বাসকষ্ট বিষয়ে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ। আশা করি আপনাদের কাজে লেগেছে। এখন আপনাদের জন্য রয়েছে নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা ফোকাস করব হচ্ছে শোল্ডার মাসল কীভাবে আমরা ডেভেলপ করব। তো একই জিনিস আমরা বলছিলাম, এটা হচ্ছে মানে আপনার যে উইকনেসটা থাকে, সেই উইকনেস থেকে খুব তাড়াতাড়ি কুইক ফিক্স করে কীভাবে ডেভেলপ করতে পারবেন, এই জন্য আমরা ওইগুলো করবো। তো শোল্ডারে আমরা পরপর 2টা মুভমেন্ট করবো, যে মুভমেন্টগুলো করলে আপনার কুইক ফিক্স হবে। কিন্তু কুইক ফিক্সের সিস্টেমটা এর আগে আমরা বলেছিলাম যে একটা স্ট্রেচ 14 ডেজ করার পরে তারপরে 7 ডে গ্যাপ। অন্য যে এক্সারসাইজ আমরা যখন ওয়েট ট্রেনিং করি, যে ওয়েট ট্রেনিং যে বেসিক যে থিওরি, যে একটা এক্সারসাইজ করার পরে 48 আওয়ার্স 72 আওয়ার্স রেস্ট, এখানে এটা হচ্ছে না, মানে প্রযোজ্য হচ্ছে না, কারণ এটা খুব ফাস্টটা ডেভেলপ মানে করার জন্য। এই জন্য আপনি কিন্তু খুব একটা যে মানে ম্যাসিভ ডেভেলপমেন্ট হবে তা না, কিন্তু কুইক ফিক্স, মানে যেখানে গিয়ে আপনি একটা জায়গায় গিয়ে ডেভেলপ হচ্ছে না অথবা খুব তাড়াতাড়ি একটু ডেভেলপমেন্ট চাচ্ছেন, এটা করার জন্য এটা আমরা বলি কুইক ফিক্স। যে 14 ডে একই মাসলে এটা করবেন, এক্সারসাইজটা করবেন, এরপর 7 দিন ওই মাসলটাকে একদিন ছেড়ে দিবেন, কোনো এক্সারসাইজে করবেন না। 7 দিন পরে যখন আপনার রেগুলার প্রোগ্রামে চলে আসবেন, দেখবেন যে তখন আপনার খুব ভিজিবল যে জিনিসটা হবে, যে আসলে জিনিসটা খুব তাড়াতাড়ি ডেভেলপ হয়ে যায়। তখন আমরা দেখাবো যে কীভাবে শোল্ডারটাকে সেম সিস্টেমে সেম ফিলোসফি ইউজ করে আমরা ডেভেলপ করতে পারি। ওকে, রেডি, সাজ্জাদ, স্টার্ট। আমরা শোল্ডারটাও কিন্তু আমরা সুপার সেট আমরা ইয়েতে করবো। এখন দেখুন আমরা কীভাবে জিনিসটা হিট করছি। এটা শোল্ডারের প্রত্যেকটা পার্ট আমরা হিট করবো। ওকে, রেডি, ওকে। এটাকে আমরা বলি হচ্ছে বেসিক ডাম্বল প্রেস। ইয়েস, রেডি, ওকে, স্টপ। ওকে, এখন চলে যাওয়া ল্যাটারাল রেইজ। আমরা কিন্তু সবগুলো বেসিক মুভমেন্টের মাধ্যমে কিন্তু এনেছি, কিন্তু অ্যাডভান্স কোনো মুভমেন্ট কিন্তু আমরা দিচ্ছি না। শুধু ফিলোসফিটা একটু অ্যাডভান্স, কিন্তু মুভমেন্টগুলো কিন্তু সবগুলো হচ্ছে ভেরি ভেরি বেসিক্স। ইয়েস, অ্যাগেইন, ওকে, স্টপ। ওকে, তাহলে কী করলাম, এখানে আমরা প্রেস অ্যান্ড রেইজ দুইটা কিন্তু একসাথে জিনিসটা আমরা করছি। মানে একটা হচ্ছে ম্যাস বিল্ডিং, একটা হচ্ছে শেপিং, দুইটা এক্সারসাইজ একসাথে করছি। আর শোল্ডারে যে এটা, শোল্ডারটাকে যদি আপনি সুপার সেটের মাধ্যমে করেন, নর্মাল যে রেজিমেন্ট রুটিন যদি আপনি করেন, দেখবেন ডেভেলপমেন্টটা বেশি হবে। কারণ অনেক সময় দেখা যায় যে আপনি যদি নর্মাল যে ওয়েট ট্রেনিংয়ের সিস্টেম এভাবে যদি আপনি শোল্ডারটা করেন, এতে যেহেতু ওয়েট বেশি তুলতে গেলে যে জিনিসটা ইঞ্জুরি লেভেলের চান্সটা বেশি থাকে, এই জন্য আমরা বলি মেজরিটি যদি আপনি সবসময় সুপার সেটের মাধ্যমে করেন, তাহলে শোল্ডারের মানে শেপ অ্যান্ড ম্যাসিভনেস খুব তাড়াতাড়ি আসবে। তো এটা হচ্ছে শোল্ডারের ফার্স্ট মুভমেন্ট, যে মুভমেন্টের মাধ্যমে আমরা শোল্ডারকে করবো, মানে প্রায়োরিটি দেবো তার উইকনেসগুলো করার জন্য, ডেভেলপ করার জন্য। নেক্সট দিন দেখাবো যে কীভাবে সেকেন্ড মুভমেন্টের মাধ্যমে পুরো টোটাল শোল্ডারটাকে আমরা আইসোলেট করে ডেভেলপটাকে বের করে নিয়ে আসবো। প্রিয় দর্শক, আমরা জানি কলা অত্যন্ত পুষ্টিকর একটি ফল। তাই চলুন একজন পুষ্টিবিদের কাছ থেকে শুনি কলা কতটা খাবেন, কেন খাবেন। আমাদের দেশের জন্য কলা খুব সহজলভ্য একটি খাবার। কলা হচ্ছে উচ্চ ক্যালোরি সম্পন্ন ফলগুলোর মধ্যে অন্যতম। 100 গ্রাম কলা থেকে আমরা প্রায় 90 কিলো ক্যালোরি পেয়ে থাকি। এছাড়াও কলাতে খুব ভালো অ্যামাউন্টের হেলথ বেনিফিটিং অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিনস এবং মিনারেলস থাকে। খুব সহজপাচ্য এই ফলের সুক্রোজ এবং ফ্রুক্টোজ আমাদের ইনস্ট্যান্টলি এনার্জি রিপ্লেনিশেস করে থাকে এবং আমাদের বডিকে রিভাইটালাইজ করে থাকে। আর এই জন্যই কলার এই কোয়ালিটির জন্য দেখা যায় যে অ্যাথলেটস যারা থাকে বা যারা খেলাধুলা করে থাকে, তাদেরকে ইনস্ট্যান্ট এনার্জির জন্য কিন্তু এই কলা আমরা দিয়ে থাকি। এছাড়াও আন্ডারওয়েট চিলড্রেন যারা থাকে, তাদেরকে ট্রিটমেন্টের একটা পার্ট হিসেবে আমরা এই কলা সাপ্লিমেন্ট ফুড হিসেবে দিয়ে থাকি। কলাতে খুব ভালো পরিমাণে আঁশ থাকে, এটা আমাদের কনস্টিপেশনের প্রবলেমকে দূর করতে সাহায্য করে। এছাড়াও এটি এজিং এবং ভ্যারাইটিস ডিজিজ প্রতিরোধ করতে সাহায্য করে থাকে।
কলাতে আমরা যে ভিটামিন B6 পেয়ে থাকি সেটি কিন্তু অ্যানিমিয়া এবং নিউরাইটিসের ট্রিটমেন্টের ক্ষেত্রে একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে থাকে। এছাড়াও এটি আমাদের বিভিন্ন নার্ভাস সিস্টেমের ক্ষেত্রেও কিন্তু কাজ করে থাকে। কলাতে প্রচুর পরিমাণে আমরা ভিটামিন সি পেয়ে থাকি। এটি আমাদের বডির যে ইনফেকশাস এজেন্ট এবং হার্মফুল অক্সিজেন ফ্রি রেডিকুলসগুলোকে কাজ করে থাকে এই ক্ষেত্রে। এছাড়াও কলাতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম রয়েছে, যেটি আমাদের বডির ক্ষেত্রে বিভিন্ন সেলের প্রোটেকশনের ক্ষেত্রেও কিন্তু কাজ করে থাকে। ফ্রেশ কলা থেকে আমরা প্রচুর পরিমাণে পটাশিয়াম পেয়ে থাকি। এছাড়াও কলাতে হাই পটাশিয়াম এবং লো সোডিয়াম থাকায় এটি আমাদের মানবদেহের সেল এবং বডি ফ্লুইডের ক্ষেত্রে একটা ইম্পর্ট্যান্ট একটা কম্পোনেন্ট, এবং এগুলো আমাদের হার্ট রেট কন্ট্রোল করে এবং ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে থাকে। কলাতে যে ডোপামিন রয়েছে, অর্থাৎ কলা খেলে আমাদের শরীরে একটা হরমোন তৈরি হয় যেটাকে আমরা ডোপামিন বলে থাকি। এটি খাওয়ার পরে যেটা হয়, আমাদের শরীরে যে বিষণ্ণতা থাকে বা আমরা যদি কখনো বিষণ্ণ থাকি সেটি কাটিয়ে কিন্তু আমাদের মন মেজাজ একদমই ফুরফুরা হয়ে যায়। এছাড়াও কলাতে যে অ্যান্টিঅক্সিডেন্ট ফেনোলিক রয়েছে সেটি আমাদের কিডনি ক্যান্সারকে দূর করে থাকে। কলা সম্পর্কে আরেকটি ভ্রান্ত ধারণা হচ্ছে যে কলা খেলেই ওজন বেড়ে যায়, বাট আমি বলবো যে কলাতে যে প্রচুর পরিমাণে আঁশ রয়েছে বরং এটি ওজন কমাতেই কিন্তু সাহায্য করে। সুতরাং বলা যায় যে আমরা শিশু থেকে শুরু করে বয়স্ক ব্যক্তি পর্যন্ত আমরা সবাই প্রতিদিন অন্তত একটি করে কলা খাওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। আজকের স্থূল শিশু আগামী দিনের হার্টের রোগীর উত্তম প্রার্থী, তাই শিশু যাতে মুটিয়ে না যায় সে ব্যাপারে সতর্ক হন। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে পাঠাবেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvbd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা রয়েছে, একটা হলো ডায়াবেটিস 1 নম্বর কারণ, 2 নম্বর কারণ হচ্ছে হাই ব্লাড প্রেশার বা যাকে আমরা হাইপারটেনশন বলি, আরেকটা হচ্ছে গ্লোমারুলোনেফ্রাইটিস বা কিডনির প্রদাহ। সুতরাং এই 3টা কারণেই সাধারণত ক্রনিক কিডনি ডিজিজ হয়। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে।